আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আলোচনায় আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ইরানের উপরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলা এবং তার পরবর্তীতে যেই নানান ধরনের ভয়ঙ্কর সব ঘটনা, সেই সবকে নিয়ে যখন সারা বিশ্ব একটা আতঙ্কের মধ্যে রয়েছে, হতাশায় রয়েছে, শোকের মধ্যে রয়েছে, তখন সেই মুহূর্তে আমাদের সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। যেই বিবৃতি নতুন করে অনেকের মধ্যে এই প্রশ্ন জাগাচ্ছে যে বিএনপি কি সত্যি সত্যি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের বিশেষ চুক্তির মাধ্যমে ক্ষমতায় এসেছে, নাকি ক্ষমতায় টিকে থাকতে যুক্তরাষ্ট্রের দাসত্ব করা ছাড়া এই মুহূর্তে আর কোনো উপায় নেই, অথবা কেউ কেউ বলছেন যে বিশেষ কারো চাপেই কি, বিশেষ কোনো শক্তির চাপে পড়েই কি বাংলাদেশ এই ধরনের বিবৃতি দিল। কি ধরনের বিবৃতি দিয়েছে তাও হয়তো আপনারা এর মধ্যে জেনেছেন। বিষয়টি হচ্ছে যে কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের উপরে যুক্তরাষ্ট্র হামলে পড়ল, তারা সামরিক অভিযান শুরু করলো। এই বিষয়টি যুক্তরাষ্ট্রের যে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের একক ক্ষমতায় করতে পারেন না। এই ধরনের সামরিক অভিযান চালাতে গেলে অবশ্যই কংগ্রেসের অনুমোদন নিতে হয়। যেহেতু তিনি কংগ্রেসের অনুমোদন নেননি, সেই জায়গা থেকে এখন সেই দেশেই আইনি বিতর্ক শুরু হয়েছে এর মধ্যে, এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই এই অভিযানের বিরুদ্ধে যথেষ্ট জনমত গড়ে উঠতে শুরু করেছে। এই যখন অবস্থা, এবং শুরুতেই বলছিলাম সারা বিশ্বে নিন্দার ঝড় বইছে, তখন আমাদের সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিল, সেই বিবৃতিতে প্রকারান্তরে মনে হলো যে এই হামলার জন্য ইরান দায়ী। কেন? যেহেতু যুক্তরাষ্ট্র এবং ইরানের যৌথ হামলার পরে ইরানের অস্তিত্বই এখন সংকটের মুখে, সেই জায়গা থেকে ইরান মধ্যপ্রাচ্যের বেশ কিছু রাষ্ট্রে, যেখানে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি রয়েছে, সামরিক ঘাঁটি রয়েছে, সেই সব স্থাপনাগুলোকে লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সেই জায়গা থেকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিবৃতি, সেটি বরং আমাদের সংবিধান বিরোধী একটা স্টেটমেন্টের পর্যায়ে পৌঁছেছে বলে অনেকেই মন্তব্য করছেন। সংবিধান বিরোধী কোন জায়গা থেকে সেটি আমি আসছি। বিষয়টা হচ্ছে যে বিবৃতিতে কি বলা হয়েছে, যদি সবার সুবিধার্থে একটু বলি আপনাদের সামনে। বিবৃতিতে বলা হচ্ছে যে ইরানের উপর বাংলাদেশ, বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ এই অঞ্চলের কিছু দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দাও জানায় বাংলাদেশ আশা করে যে যত তাড়াতাড়ি সম্ভব শান্তি বিরাজ করবে, যত তাড়াতাড়ি সম্ভব এই অঞ্চলের শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা পুনরুদ্ধার করা হবে। এবং বলা হচ্ছে যে ইরানের উপরে হামলার পরিপ্রেক্ষিতে সেই দেশে অবস্থানরত আমাদের বাংলাদেশে যারা অবস্থান করছেন তাদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সরকার গভীরভাবে উদ্বিগ্ন, এবং বাংলাদেশ সরকার সতর্ক করে দিয়ে বলছে যে অব্যাহত শত্রুতা কেবল আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বেসামরিক জনগণের কল্যাণকে বিপন্ন করবে। মানে বিষয়টা কি দাঁড়ালো? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনি সহ তার মেয়ে, জামাতা, নাতি, সে দেশের গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের প্রধানেরা, প্রতিরক্ষা মন্ত্রী সহ প্রায় 41 জন মানুষ নিহত হলেন। আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুতেও শোক জানাতে পারল না, শোক জানিয়ে একটা লাইন এই বিবৃতিতে উল্লেখ করা হলো না। এবং যেই রাষ্ট্রগুলোর বিমান ঘাঁটি বা সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলা চালালো, সেই রাষ্ট্রগুলোর কথা বলা হলো যে সার্বভৌমত্ব বিপন্ন হচ্ছে, অর্থাৎ প্রকারান্তরে ইরানকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হলো, দোষী সাব্যস্ত করা হলো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির মাধ্যমে। আর যেখানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সরাসরি হামলা চালালো কোনো ধরনের উস্কানি ছাড়াই, সে বিষয়েও যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নামটি উল্লেখ করা হলো না। বলছিলাম সংবিধান পরিপন্থী একটা বিবৃতি। কেন? আমাদের সংবিধানে স্পষ্ট করে বলা রয়েছে যে বাংলাদেশ বিশ্বের যে কোনো আগ্রাসন বিরোধী অবস্থানে তার নিজের অবস্থান বজায় রাখবে এবং আন্তর্জাতিক বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধানের পক্ষে থাকবে। একই সাথে কেউ যদি অবৈধভাবে বল প্রয়োগ করে তার বিরুদ্ধেও বাংলাদেশের অবস্থান নেওয়া উচিত। এই হচ্ছে সংবিধানে স্ট্রেট বলা রয়েছে। এবং
আমাদের সংবিধান তো সবসময় এটাই পারমিট করে যে আমরা সবসময় নিপীড়িতের পক্ষে থাকব। সেখানে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিল তাতে স্পষ্ট আমরা নিপীড়িতের পক্ষে নয়, আমরা বল প্রয়োগকারীর পক্ষে। এটি নিঃসন্দেহে আমাদের নৈতিকতার জায়গা থেকে, আমাদের পররাষ্ট্রনীতির জায়গা থেকে আমাদের মাথা হেট করে দেয়। এখন প্রশ্ন হচ্ছে কেন আমাদের সরকার এমন একটি বিবৃতি দিতে গেল? যেটুকু জানা গেছে যে শনিবার রাতে যখন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের উপর হামলা চালায় তখনই জরুরি সভা করেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কিছু শীর্ষ কর্মকর্তাদের সমন্বয়ে। রোববার সকালে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিনি বৈঠক করেন এবং তারেক রহমানের সঙ্গে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মিস্টার হুমায়ুন কবির, তিনিও বৈঠক করেন। এদিকে আবার ঢাকার সৌদি আরব, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের প্রতিনিধির সঙ্গেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব অর্থাৎ পররাষ্ট্র সচিব বৈঠক করেন। এটি ঠিক আছে যে সেখানে অবস্থানত আমাদের বাংলাদেশরা কি অবস্থা আছেন বা তাদের নিরাপত্তা নিয়ে খোঁজখবর নিতে হবে, কিন্তু সব মিলিয়ে যে দৌড়ঝাঁপ, তাতে মনে হচ্ছে যে এই সব দৌড়ঝাঁপ শেষে যে বিবৃতিটি দেওয়া হয়েছে বেশ হিসাব নিকাশ করে দেওয়া হয়েছে যে কিভাবে দিলে যুক্তরাষ্ট্রের আনুকূল্য পাওয়া যাবে। আচ্ছা, যুক্তরাষ্ট্রের কথা যদিও আমরা ধরি যে যুক্তরাষ্ট্র আসলে কি ক্ষুব্ধ হতো ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে একটা শোক বার্তা দিলে? যুক্তরাষ্ট্রকে এত ইনম্যাচিউর? অথবা যুক্তরাষ্ট্র ইসরায়েল যে হামলা চালিয়েছে সরাসরি তার বিরুদ্ধে কথা বললেও কি যুক্তরাষ্ট্র তার ক্ষিপ্রতা প্রকাশ করত? সারা বিশ্ব যখন এটি নিন্দা জানাচ্ছে তখন আমরা বাংলাদেশ কি বললো তাই নিয়ে যুক্তরাষ্ট্র পড়ে থাকতো? এবং এগুলো তো কূটনৈতিক ভাষা, অর্থাৎ দুর্বলতা আমাদের মনেই। সব ধরনের ভয় ভীতি আমরাই সঞ্চয় করে রেখেছি। যুক্তরাষ্ট্রকে যে কোনো মূল্যে খুশি রাখতে হবে। কেউ বলছেন চাপে পড়ে এই ধরনের বিবৃতি দেওয়া হয়েছে। কে চাপ দিতে যাবে এই সময়ে? আর এই ধরনের বিবৃতি আর কোথায় দেওয়া হয়েছে আমরা জানি না। এবং শুরুতে এই জন্য বলছিলাম যে এত বড় একটা ঘটনায় যদি আমাদের সংবিধান সম্মতভাবে কোনো ধরনের স্টেটমেন্ট আমাদের পররাষ্ট্রনীতির জায়গা থেকে দিতে না পারি, তাহলে যে প্রশ্নগুলো উঠছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গেই বিশেষ কোনো চুক্তির মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে কিনা, অথবা ক্ষমতায় টিকে থাকতে যুক্তরাষ্ট্রকে খুশি রেখেই বিএনপি পথ চলতে চায় কিনা, অথবা যে পররাষ্ট্র মন্ত্রী আমাদের খলিলুর রহমান তাকে নিয়ে যে বিতর্ক রয়েছে যে তিনি যুক্তরাষ্ট্রের চাপেই তিনি তার জায়গাটি দখল করে নিতে পেরেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে, তিনি তার কারসাজির মাধ্যমে এই ধরনের কোনো বিবৃতি দেওয়াতে সক্ষম হয়েছেন কিনা। এর যেটিই হোক কোনোটাই আমাদের জন্য সুখকর নয়। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, 10 দিনও হয়নি। তার মধ্যেই তার সৈন্য সামন্তরা যেভাবে তেলের ড্রাম নিয়ে বসে তৈলমর্দন শুরু করেছেন আর চটকদার সব বক্তব্য দিচ্ছেন, তাতে করে তারেক রহমানকেও আমাদের সামনে সম্ভবত স্বৈরাচার হিসেবে প্রতিষ্ঠিত হতে খুব বেশি দিন সময় অপেক্ষা করতে হবে না। এই সৈন্য সামন্তরাই তো যে কোনো রাজা, বাদশাহ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে ভুল পথে পরিচালিত করেন। রাজা বাদশারা কিংবা আমাদের প্রধানমন্ত্রীরা তারা এক ধরনের হিপনোটাইজড হয়ে পড়েন তাদের কারণে। আমরা তেমনটি দেখছি এই গত 10 দিনে একের পর এক নানান ধরনের চটকদার বক্তব্য, তার সৈন্য সামন্তদের নানান ধরনের এক ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা। যেমন সাম্প্রতিক সময়ে বা গত শনিবার নতুন নিয়োগকৃত পুলিশের আইজি মিস্টার আলী হোসেন ফকির যেই মন্তব্যগুলো করলেন, যে কথাগুলো বললেন, তা রীতিমতন আতঙ্কের। যেমন তিনি বললেন যে মাদক কারবারিরা, ছিনতাইকারীরা
কিশোর গ্যাংয়ের সদস্যরা জামিন পেয়ে আবার তারা পুরানো অপরাধে লিপ্ত হয়ে পড়েন, এটা সত্য কথা। এখন তাদেরকে দমন করতে বা তাদেরকে সঠিক জায়গায় নিয়ে আসতে কি করতে হবে? তিনি বললেন যে এই ধরনের মামলায় যারা জামিন পেয়ে আসছেন, যে অপরাধীরা, তাদেরকে প্রতি সপ্তাহে থানার ওসির কাছে হাজিরা দিতে হবে এবং বলে আসতে হবে, স্যার আমি ভালো হয়ে গেছি। সাদামাটা ভাবে তার এই বক্তব্যকে অনেকেই সাধুবাদ জানাতে পারেন, কিন্তু এর ভেতরে আসলে কি লুকিয়ে রয়েছে, ভেতরের বিষয়গুলো কি? যারা এই ধরনের মামলায়, অর্থাৎ বিশেষ করে মাদক মামলায়, ছিনতাই মামলায়, চাঁদাবাজির মামলায় আটক হচ্ছেন, তারা কি সবাই প্রকৃত অপরাধী? আর তাদেরকে সঠিক জায়গায় আনার জন্য, কিংবা চাঁদাবাজি, কিশোর অপরাধ কিংবা ছিনতাই প্রতিরোধের জন্য এগুলোই কি পন্থা? যারা এসব মামলায় আটক হচ্ছেন, আমরা মোটামুটি সবাই পরিষ্কার, সবাই স্পষ্ট যে অধিকাংশ মানুষই ষড়যন্ত্রের শিকার হয়ে এসব মামলায় আটক হচ্ছেন। প্রকৃত যারা চাঁদাবাজ, প্রকৃত যারা অপরাধী, তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যান। যেমন ডক্টর ইউনূস সরকারের সময় সন্ত্রাস বিরোধী আইনের যথেচ্ছা ব্যবহার হয়েছে, যেই মামলায় যে ধরনের ধারায় আমাকে কিংবা সাংবাদিক আনিস আলমগীরকেও জেলে থাকতে হয়েছে, বা আনিস আলমগীর এখনো রয়েছেন, আমরা সন্ত্রাসী। এবং সেটি নয়, বাদ দিলাম, এই যে সন্ত্রাস বিরোধী আইনে যে একের পর এক শত শত হাজার হাজার মানুষকে আটক করা হয়েছে, আমি সাক্ষী, তাদের অনেককে সন্ত্রাস বিরোধী আইনের ধারা থেকে বাদ দিয়ে কাউকে কাউকে ছিনতাই মামলায় দেওয়া হয়েছে, কাউকে কাউকে চাঁদাবাজির মামলা দেওয়া হয়েছে। কেমন? ধরুন কোনো এক ভদ্রলোক হয়তো কোনো একটা মিছিলের আশপাশে ছিলেন, তাকে আটক করা হয়েছে, তিনি বললেন আমি তো আওয়ামী লীগের কোনো মিছিলে যাইনি। তখন তার সাথে একটা রফা দফায় গেল পুলিশ। আচ্ছা ঠিক আছে, কত টাকা দিবেন, আপনাকে ছেড়ে দেওয়া হবে। ধরে যখন এনেছি তখন তার সরাসরি ছেড়ে দেওয়া যাবে না, ওত পেতে আছে আমাদের বিরুদ্ধে লোকজন, তারা নানান কথা বলবে। এক কাজ করি, আপনাকে ছোট্ট একটা মামলায় দিই, কত টাকা দিবেন? তো ওই বেচারা তো দেখলো যে যে সত্যি সত্যি সন্ত্রাস বিরোধী আইনে তাকে মামলায় জড়িয়ে দেওয়া হতো, তাকে মাসের পর মাস কারাগারে থাকতে হতো, হচ্ছে বরং ছোট কোনো মামলায় দেওয়া হলে তিনি দ্রুত বেরিয়ে আসবেন, তার ব্যবসা বাণিজ্য আবার নিয়ন্ত্রণ করা যাবে। এর চেয়ে কিছু টাকা যদি যায়, কত টাকা, 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকায় কন্ট্রাক্ট হলো। যখন বলা হয় যে কি মামলায় দিবেন, ওই ছোটখাটো একটা ছিনতাই মামলা। এখন ছিনতাই মামলা শুনে অনেকে ছি ছি, না না, এই মামলায় কেন দিবেন, আমার তো সারা জীবনের জন্য একটা রেকর্ড থেকে যাবে। আচ্ছা সন্ত্রাস বিরোধী মামলাতেই দেন, কি আর করবেন, কিন্তু ধারাটা কম দিয়ে খেয়ে দেন। তো সন্ত্রাস বিরোধী মামলা দেওয়া হলো। আবার কেউ কেউ যখন বোঝেন না এই মামলাটা আরো জটিল, আচ্ছা ছিনতাই মামলা দিয়ে দেন, অথবা চাঁদাবাজি মামলায়। এইভাবে অসংখ্য মানুষ এখনো পর্যন্ত কারাগারে অন্ধ প্রকোষ্ঠের মধ্যে রয়েছেন। জুলাই কেন্দ্রিক যত মামলা হয়েছে, হত্যা মামলা কিংবা অ্যাটেম্পট টু মার্ডার, এইসব মামলায় যারা আটক হয়েছেন তারা সবাই অপরাধী। তাদের অনেকের কাছে চাঁদা দাবি করা হয়েছিল, চাঁদা না দেয়ায় তাদেরকে হত্যা মামলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। অথবা ছেলের সাথে মেয়ের প্রেম, ছেলের বাবা বা মেয়ের বাবা ওই ছেলে বা মেয়ের বাবাকে, মানে প্রতিপক্ষকে, চাঁদাবাজি মামলায় আটকিয়ে দিয়েছে যিনি ক্ষমতাশালী। তো তাদেরকে জামিনে বেরিয়ে এসেও হাজিরা দিতে হবে ওসির সামনে, গিয়ে বলে আসতে হবে স্যার আমি ভালো হয়ে গেছি। আর যারা প্রকৃত অপরাধী, তারা যদি বেরিয়েও আসে, তারা প্রতি সপ্তাহে যাবে ওসির কাছে, ওসি তাদেরকে দেখে এমনি এমনি ছেড়ে দেবে, কোনো ধরনের রফা দফা হবে না। আমাদের সেই অতি সুন্দর সত্য যুগের কালচার গড়ে উঠেছে। এর আগে
রাজশাহী রেঞ্জের ডিআইজি মিস্টার শাহজাহান সাহেব তিনি মন্তব্য করলেন যে নিষিদ্ধ ঘোষিত বা ফ্যাসিস্ট সংগঠনের কোনো সদস্য নেতাকর্মী জামিনে বের হলে তাকে যেন শোন অ্যারেস্ট দেখানো হয়। তিনি তার অধীনে 8 জেলার এসপির কাছে এরকম লিখিত নির্দেশনা দিলেন, যদিও পরে ভুল পাল্টে দিয়েছেন, কিন্তু বলেছিলেন তো। আমরা দেখলাম যে আমাদের সড়ক মন্ত্রী তিনি চেয়ারে বসার সঙ্গে সঙ্গে মন্তব্য করে বসলেন যে সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয় আমি সেটাকে চাঁদা হিসেবে দেখি না বা বলি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি যারা আছে তাদের কল্যাণে এটা ব্যয় হয়, এটা অলিখিত বিধির মতো চাঁদা। আমি সেটাকে বলতে চাই যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়। বাধ্য করা হবে কেন? এগুলো সব অলিখিত নিয়ম হয়ে গেছে, আপনি জানেন না? এবং এই চাঁদাবাজির কারণে মূল্যস্ফীতি কতটা চাপ বাড়ছে আপনি জানেন না? উত্তরবঙ্গের কোন একটা জেলা থেকে ঢাকা পর্যন্ত একটি ট্রাক, পণ্যবাহী ট্রাক আসতে কত জায়গায় কত ঘাটে ঘাটে চাঁদা দিতে হয় আপনি জানেন না? সবই তো সমঝোতার ভিত্তিতে। যখন যে দল ক্ষমতা আসে সেই দলের নেতাদের নিয়ন্ত্রিত যে সংগঠন থাকে তাদের অধীনে এই চাঁদাবাজিগুলো হয়। আর কিভাবে একের পর এক বয়ান দিচ্ছেন আমাদের দায়িত্বশীল ব্যক্তিরা, চটকদার সব বক্তব্য দিচ্ছেন। আমাদের আইজিপি আলী হোসেন ফকির সাহেব আরো কি বললেন যে প্রধানমন্ত্রীর 1 নম্বর অ্যাসাইনমেন্ট সমাজে মাদক থাকবে না। এখানেও সেই প্রধানমন্ত্রীর বন্দনা। কেন প্রধানমন্ত্রীর নাম নিতে হবে? কেন মাদক নিয়ন্ত্রণ আপনার নিজের 1 নম্বর অ্যাসাইনমেন্ট নয়? প্রধানমন্ত্রী নির্দেশ না দিলে নিজের অ্যাসাইনমেন্ট অনুযায়ী কাজ করা যাবে না, মাদক নির্মূল করা যাবে না, সন্ত্রাস নির্মূল করা যাবে না? কোন ধরনের কথাবার্তা? আমরা তো এর আগে গত 15.5 বছর ধরে দেখেছি সেই একইভাবে শেখ হাসিনা বন্দনা। কিছু হলেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ। নারায়ণগঞ্জের 7 মার্ডারের আসামি আটক করা হবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা বলতে শুনেছিলাম প্রধানমন্ত্রীর নির্দেশে অপেক্ষায় আছে, অর্থাৎ প্রধানমন্ত্রী নির্দেশ না দিলে আসামিদের কাউকে আটক করা যাবে না। যখন প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন তখন তিনি বলছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আসামিদের আটকের সর্বাত্মক চেষ্টা করছি। বনানীতে যখন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো কোনো একবার, তখন গণপূর্ত মন্ত্রীকে আমরা বলতে শুনেছিলাম প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। মানে প্রধানমন্ত্রীর নির্দেশ না দিলে আগুন নেভানো যেত না বা আগুন নেভানোর জন্য যথাসাধ্য চেষ্টা করার দরকার ছিল না। কি অদ্ভুত সব বক্তব্য আমাদের সামনে। এবং এই যে এগুলো সব প্রধানমন্ত্রীকে তেল মারার মতো কথাবার্তা ছিল। ঠিক এখনো সেই বিষয়গুলো ঘটছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্দেশ্যে বলতে চাই, সাবধান মাননীয় প্রধানমন্ত্রী। শেখ হাসিনা সরকারের পতনের পেছনে এই ধরনের তেলবাজ মানুষেরা, তোষামতকারী ব্যক্তিরা যে ভূমিকায় অবতীর্ণ ছিলেন তার কারণে তার পতনটা হয়েছে। অনেকগুলো কারণের মধ্যে এটিও একটি কারণ। তার মধ্যে নিশ্চয়ই সাংবাদিকরাও ছিলেন তোষামতকারীদের মধ্যে। তাদের কারণে শেখ হাসিনা আরো বেশি স্বৈরাচার হয়ে উঠেছিলেন। আমাদের আইজিপি ওই একই বক্তব্যের সময় আরো জায়গা বলছিলেন, তা হচ্ছে এরকম যে মানে সড়ক দখল করে বিভিন্ন দোকানপাট বসানোর ক্ষেত্রে তিনি বলছিলেন যে ফুটপাতে আগে দেখেছি এলাকার প্রভাবশালী লোক এবং আমাদের প্রশাসনেরও দুর্নাম আছে, জয়েন্টলি তারা এখান থেকে চাঁদা তোলে, এজন্য এগুলো ক্লিন হয় না। আমরা এই জন্য হলিডে মার্কেট দিতে চাই। হলিডে মার্কেট হলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে সব ধরনের। আপনি তো স্বীকার করে দিলেন যে পুলিশের মধ্যে একটা অংশ সরকারি দলের ছাত্র নেতাদের সঙ্গে হোক, ছাত্র সংগঠন হোক, তাদের সঙ্গে মিলেমিশে চাঁদা তোলে। জানেন তো বিষয়টি? নির্মূল করতে পারবেন তো? আগে ছাত্রলীগ আর পুলিশ একাকার হয়ে ফুটপাত থেকে চাঁদা তুলতো, এখন ছাত্র দলের নেতাকর্মীরা একসাথে পুলিশের সঙ্গে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে চাঁদা তুলবে। বলুন তো, চ্যালেঞ্জ করুন তো যে হ্যাঁ সেটি বন্ধ করবেন। হলিডে মার্কেট করা না গেলেও আপনার নিজের পেশার যেসব ব্যক্তিরা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। চ্যালেঞ্জ করলাম,
পারলে ঘোষণা দিন, পারবেন না। তার কারণ এই চাঁদাবাজির টাকা প্রতিদিন যে শত শত কোটি টাকা ফুটপাত থেকে ওঠে, সেই শত শত হাজার হাজার কোটি টাকার ভাগা কোন শীর্ষ পর্যায় পর্যন্ত যায় আমাদের বেশ জানা আছে। প্রধানমন্ত্রীর দোহাই দিয়ে আল্লাহর রাস্তে আর কিছু করবেন না, এবং আপনারা করে যাবেন সেটিও আমরা জানি। কথায় কথায় প্রধানমন্ত্রীকে টানবেন, তাই দয়া করে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি সতর্ক হন এদের কাছ থেকে, অন্তত এই তোষামতকারীদের কাছ থেকে, এই তৈলমর্দনকারীদের কাছ থেকে, যারা নিজের দায়িত্ব নিজের জায়গা থেকে সম্পাদন করতে পারেন না, কথায় কথায় প্রধানমন্ত্রীর দোহাই দেন, তার মানে ভিতরে অনেক বড় ধরনের সমস্যা রয়েছে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।